আহনাফকে বাসায় ফিরে আসতে দেখে আমিনা বেগম জিজ্ঞেস করলো কি হয়েছে, শরীর খারাপ কিনা। আহনাফ চুপচাপ নিজের রুমে চলে গেল। গাড়িটা আহনাফের অনেক প্রিয় গাড়ি ছিল। চোখের সামনে নিজের গাড়ির এই অবস্থা থেকে থমকে গিয়েছিল। এই গাড়িতে তো তখনও থাকার কথা। আহনাফ চলে যেতেই হন্তদন্ত হয়ে আজাদ চৌধুরী বাড়িতে এসে আহনাফকে খুঁজতে লাগলো। আহনাফ তো এইমাত্র বাড়িতে আসলো, শরীর মনে হয় ভালো নেই। আমি কফি করে নিয়ে আসছি, ওর জন্য এখন রুমে গেছে। কি হয়েছে, ওকে খুঁজছো কেন? অফিস থেকে চলে আসলে যে? আজাদ চৌধুরী বুকে হাত দিয়ে সোফায় বসলেন। একটুর জন্য পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আমিনা বেগম পানি এনে দিলেন। তোমার কি শরীর ভালো নেই? আমি ঠিক আছি। আমিনা বেগম গ্লাস নিয়ে উঠে যেতেই আজাদ চৌধুরীর মোবাইলে মেসেজ আসলো। কি বন্ধু, ভয় পেয়েছিস? ইস, তোমার ভয়ের তো মুখটা দেখে আমার পৈশাসিক আনন্দ লাগছে। বলতে হবে তোর ছেলের ভাগ্য ভালো, না হয় গাড়ির সাথে নিজেও পারাপার চলে যেত। তবে টেনশন নেই, নেক্সট টাইম শুধু গাড়ি নয়, গাড়ির সাথে তোর ছেলেকেও পাঠিয়ে দেব। এক এক করে সবাইকেই পাঠাবো। আজাদ চৌধুরী বার কয়েক কল দেওয়ার চেষ্টা করলেন, নাম্বার বন্ধ। ক্লান্ত শরীরটা সোফায় ছেড়ে চোখ বুজে রাখলেন। কি করবেন এখন? ছেলেকে কিভাবে বন্ধু নামে শত্রুর হাত থেকে রক্ষা করবে? বোনটার মতো কি ছেলেটাও হারাতে হবে? সিদ্ধান্ত নিলেন মিরাজ চৌধুরীকে আজ সবটা জানাবেন, আর পুলিশের সাহায্যে রায়হানকে খুঁজে বের করবে। আরাপ রুমে এসে চুপ করে বসেছিল। সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না। মেঘলার আগমন, বিয়ে, বাবা ছেলের মধ্যে আস্তে আস্তে ঝামেলা তৈরি করা, আর আজকে অ্যাক্সিডেন্ট, সবটাই সাজানো কারো প্ল্যান। খুব সুন্দর করে নিজের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে মেঘলার রুমের কাছে গেল। রুমে তালা দেখে ভীষণ অবাক হলো। রুমে কেন তালা দেয়া? বাড়িতে এত মানুষ থাকতেও চোর তো আসবে না। নিচে গিয়ে নিরুপমাকে জিজ্ঞেস করতেই বলল, এই রুম শ্রাবণ তালা দিয়ে গেছে, যেন মেঘলার রুমে কখনো প্রবেশ করতে না পারে। আহনাফ পেছন ফিরতেই দেখলো মেঘলা বাহির থেকে এসেছে। কারো দিকে না তাকিয়েই গেস্ট রুমে চলে যাচ্ছে। আহনাফ আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে কিছু বলল না। আজাদ চৌধুরী চোখ বন্ধ করে বসে আছে। আহনাফ কফি খেয়ে মেঘলার দরজার সামনে টোকা দিল। মেঘলা দরজা খুলে আহনাফকে দেখে কিছু সময় তাকিয়ে রইল। কি চাই? আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। একটু ছাদে আসুন। ছাদে দাঁড়িয়ে আছে আহনাফ আর মেঘলা। আমি আপনার বিষয়ে জানতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাই আপনাকে এখানে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। এতে আমার লাভ কি? আহনাফ হাসল। সে জানে এমনি কিছু বলতে চাইবে না মেয়ে। এর পরিবর্তে আপনি যা চাইবেন দেয়া হবে। মেঘলাও মুখে হাসি ফুটে উঠল। তারপর সে বলে উঠল, আমি প্রতিদিনের মতো সেদিনও নিজের কাজে বেরিয়েছিলাম। তখন একটা ছেলে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, যদি 1 ঘন্টার জন্য কাজ করি অনেক টাকা দিবে। আমি রেগে গিয়েছিলাম। কাজের কথা জিজ্ঞেসে ছেলেটা মেরে হসপিটাল করে ভর্তি করিয়ে দেই। 2 দিন পর কয়েকজন ছেলে অজ্ঞান করে একটা আস্তানায় নিয়ে আসলো। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে চেহারে বাধা দেখলাম, একটা কালো কোট পরা লোক সামনে আসলো, কিন্তু মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল। আর ওনার পাশে রনি মাস্তান দাঁড়িয়েছিল। রনিকে আমি অনেক আগে থেকেই চিনি। সেখানে লোকটার সাথে বেশি কথা হয়নি। লোকটা 50,000 টাকা আমার সামনে রেখে বলল, 2 ঘন্টা প্রেগনেন্ট হওয়ার অভিনয় করলে এই টাকা আমার। যেহেতু শুধু অভিনয় ছিল, তাই আমিও রাজি হয়ে যাই। এইটুকু কাজের জন্য এত টাকা? সন্দেহ হয়নি? হয়েছে। তাহলে জিজ্ঞেস করেননি কেন? আমি নিষেধ করে দিলে অন্য মেয়ে আসতো, একজন না একজন তো সে যে আসতো। আমারও টাকার প্রয়োজন ছিল, কিন্তু সাংবাদিকের জন্য ভেসে গেলাম বিয়ের ফাঁদে। রনি কোথায় থাকে? কলেজের সামনে পাওয়া যাবে। চলুন আমার সাথে। কোথায়? রনির কাছে। আমি পারবো না। আহনাফ অন্যদিকে তাকিয়েছিল। সে এর রহস্যের সমাধান করতে চায়। কে আসলে কোথায় থেকে গেম খেলছে? ওর পরিবারের সাথে কার এত শত্রামি? আজ আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে।
মেঘলা অবাক হলো, কিছু সময় চুপ থেকে বলল, কিভাবে? আহনাফ সবটা বলতেই মেঘলা চুপ করে রইল। মেঘলা খুব চালাক মেয়ে, তার বুঝতে বাকি নেই এই কাজ নিশ্চয়ই ওই লোকের, আর অ্যাক্সিডেন্টে নিশ্চয়ই রনি করিয়েছে। মেঘলা রাজি হলো রনির কাছে নিয়ে যাওয়ার জন্য। মেঘলা কলেজের সামনে গাড়ি থেকে নামলো, ওর সাথে আহনাফও বের হলো। মেঘলা আশেপাশে রনিকে খুঁজলো, কিন্তু কোথাও না দেখে কিছুটা অবাক হলো। কলেজ ছুটি হওয়ার আগ পর্যন্ত রনি কলেজের আশেপাশে ঘুরঘুর করে। মেঘলা কলেজের পাশে চায়ের দোকানে বসলো। চাচা কেমন আছেন? আরে মেঘলা মানা, কতদিন পর আইলা দোকানে, কই থাকো, দেখা যায় না। তোমার চাচি বলছিল তোমার দেখার লাইগা, একদিন যদি যাইতা। চাচা সময় করে একদিন যাব। চাচির কেমন অবস্থা? এখন আগের থেকে ভালো। কোনো সমস্যা হলে বস্তিতে চলে আসবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক মা, আজ তুমি না থাকলে। পীরের চাচা এমনি বললেন না, উনি আমার মায়ের মতো। নিজের তো মা নাই, মা দেখতে কেমন তাও জানি না। আমার মা অসুস্থ হইলে কি আমি চিকিৎসা করাতাম না? মনে করেন আমি আমার মাকেই দিচ্ছি। আহনাফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, মেঘলার দিকে তাকিয়ে বিরক্ত হলো। সেই কখন দোকানে গিয়ে আসার নাম নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এসে জানালো রনি চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেলে পাওয়া যাবে? ঠিক জানা নেই, কলেজের কোনো মেয়ে নাকি ওরে সবার সামনে জুতা খুলে মেরেছে। রেগে কই গেছে জানি না, কলেজে আছে মেয়েটার, বলতে হবে। নিশ্চয়ই বাজে কিছু করেছে, তাই মেয়েটা মেরেছে। এখন আমি যাই। কোথায়? মেঘলা কিছু না বলে চলে গেল। আহনাফ গাড়িতে উঠতে গিয়ে দেখলো কলেজে ছুটি হয়েছে। আহনাফ গাড়িতে ওঠার আগেই ছোঁয়া এসে হাজির হলো ওর সামনে। কলেজের মেয়েরা আহনাফের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। এটা একদম সহ্য হলো না ছোঁয়ার। শাকচুন্নিগুলো কি জীবনেও ছেলে দেখেনি? চোখ দিয়ে গিলে খাচ্ছে। মহুয়াও এসে দাঁড়ালো। ভাইয়া তুমি এখানে? একটা কাজে এসেছিলাম। খুব ভালো, তো তোমার সাথে মহুয়াকে নিয়ে যাও। তুই কোথায় যাবি? সামনে আয়, আমার একটু কাজ আছে। আহনাফ গাড়িতে বসে পড়লো। মহুয়া পেছনে বসতে গেলে আহনাফ রেগে বলে উঠল, আমাকে কি ড্রাইভার মনে হয়? মহুয়া ফুস করে একটা নিঃশ্বাস ফেললো, তারপর সামনে বসলো। গাড়ি চলছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আহনাফ বলে উঠল, আপনার গ্রামের বাড়ি কোথায়? হৃদয়পুর গ্রামে। আহনাফ হাসলো, তারপর আবার প্রশ্ন করলো, আপনারা ভাই বোন? আমি একজন। আমার মা বাবা নেই, আমি মামা মামিদের কাছে বড় হয়েছি। আমি ছোট থাকতে নাকি মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। হুট করে গাড়ি থেমে যাওয়াতেই মহুয়া হুঁশ ফিরে। কি হয়েছে? একটু আগে কি বললেন? কি? আপনার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে? মহুয়ার গলা শুকিয়ে আসলো। আমতা করে বলে উঠল, আমার খেয়াল ছিল না, আমি হয়তো ভুল বলেছি। আব্বু আম্মু গ্রামে। গ্রামটাও তাহলে খেয়াল ছিল না? এটাও তো ভুল বলেছেন, ভাই বোনও ভুল বলেছেন। মহুয়া কিছু না বলে চুপ করে আছে। এখনই তো ধরা খেয়ে গিয়েছিল, কিন্তু সে সত্য থেকে কেন লুকাতে চাচ্ছে? কেন নিজের সব পরিচয় লুকিয়ে মিথ্যা বলে বেড়াচ্ছে? সত্যি বেশি দিন চাপা থাকে না। আহনাফ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। সে খুব জলদি সব রহস্যের সমাধান বের করবে। কে এই মহুয়া? কি পরিচয়? রনি একটা ছেলের গায়ে গরম লোহা চেপে ধরে আছে। সামান্য একটা মেয়ের ছবি রাখতে পারস না? তোদের মতো জানোয়ারের বিশ্বাসঘাতক আমার দরকার নেই। এখন আমি কি জবাব দিমু বসকে? আজ আমি তোদের কারণে আমি পৃথিবী ছাড়তে হয়, তাহলে তোদের সাথে নিয়ে ছাড়মু বাচ্চার দল। ভাই ভাই এবারের মতো সাইডা দেন, আমি কথা দিচ্ছি মায়াডারে আমি নিজে আপনার সামনে নিয়ে আসমু। রনির আগে আরো শক্ত করে লোহা চেপে ধরলো। মোবাইলে মেয়ের ছবি ছিল, আর সেই মোবাইলে পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এখন বসকে কি জবাব দিবে রনি? একে তো একটা মেয়ের হাতে সবার সামনে জুতা পিটা খেয়ে এসেছে, মাথা গরম। তার উপর এমন একটা খবর শুনে মাথায় আরো খারাপ হয়ে গিয়েছে। কে সেই?
একটা মাইয়া হয়ে 3টা পুরুষকে খুন করছে, সাথে 15টা মাইয়া নিয়ে পালাই গেছে। যেমনি হোক ওই মাইয়ারে বসের সামনে নিতে হইব। পতিতা পল্লীতে থাইকা বেগিরি কমে নাই। ওই গাড়ি বার কর, ফুল বানর পল্লীতে যামু। ওখানে তো মাইয়ার ছবি থাকবো। যেভাবেই হোক ওই মাইয়ারে খুঁজে বের করতে হইব। মহুয়াকে নামিয়ে দিয়ে আহনাব গাড়ি ঘুরিয়ে কাউকে কল দিল। কিছু কথা বলেই বলে উঠল, আজ রাতে এই ছেলেকে পুরান বাড়িতে দেখতে চাই। কাজ হয়ে যাবে। মহুয়া ফ্রেশ হয়ে বেলকুনিতে বসে আছে। আহনাব গেটের ভিতরে এসে চোখ গেল বেলকুনির দিকে। বাগান থেকে মহুয়ার বেলকুনি দেখা যায়। মহুয়া গোসল করে চুলগুলো ছেড়ে বই নিয়ে বসে আছে। একটু পরপর বই পড়ছে আর হাসছে। এই প্রথম আহনাব মহুয়াকে হাসতে দেখে তাকিয়ে রইল। সারাদিনের ক্লান্তি এক নিমিষে ভুলে গেল। কারো হাসিতেও জাদু থাকে। মহুয়া মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। বই থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকালো, কেউ তো নেই। হয়তো মনের ভুল। মহুয়া তাকানোর আগেই আহনাব সরে গিয়েছিল। সন্ধ্যার দিকে আহনাব তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে গিয়ে মহুয়ার সাথে ধাক্কা খেলো। মহুয়া কপাল ডলতে টলতে আহনাফের দিকে রেগে তাকালো। এভাবে তাকাবেন না, দোষ আপনার। একদম নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিবেন না। আমি তো যাচ্ছিলাম, আপনি দেখে বের হবেন না? গরুর মতো ছুটছেন। আমি গরু? মহুয়া কিছু না বলে চুপ করে রইল। আহনাফ রাগী দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে বলল, বেয়াদব মহিলা, বলেই চলে গেল। মহুয়া সাপের মতো ফুঁসে উঠল। কত বড় সাহস! বারবার বিনা দোষে ওকে বেয়াদব মহিলা বলছে। কিন্তু এখন আর ঝগড়া করতে ইচ্ছে হলো না। মহুয়ার রান্নাঘরে উকি দিয়ে দেখলো আমিনা বেগম রান্না করছে। মহুয়া গিয়ে উনার সাথে দাঁড়াতেই আমিনা বেগম খুশি হলেন। কিছু লাগবে? না আন্টি, হেল্প করতে আসলাম। সব কিছু করা শেষ, আর হেল্প করতে হবে না। আন্টির সাথে গল্প করো। মহুয়া টুকটাক এটা সেটা জিজ্ঞেস করলো। আমিনা বেগম ওনার শাশুড়ি থেকে শুরু করে এই বাড়ির প্রত্যেকটা মানুষের বিষয়ে সব কথা বলতে শুরু করলো। মহুয়াও মন দিয়ে তা শুনছে আর হাসছে। আহনাব বাড়িটার ভেতরে ঢুকে লাইট জ্বেলে দিল। রনির হাত পা বাঁধা অবস্থায় ঝুঁকে আছে। আহনাব রনির সামনে গিয়ে তাকাতেই অবাক হলো। এটা তো সেই দিনের অসভ্য ছেলেটা। আহনাব ওর সামনে হাতে চাকু দিয়ে বসলো। রনির মুখে পানি ছিটকা মারতে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। সামনে আহনাবকে দেখে ভয় পেল। আজও সেই দিনের মায়ের কথা মনে আছে, কিন্তু আজ তো সে কিছু করেনি। নাকি কলেজের মেয়েটার জন্য তুলে এনেছে। হাজারটা প্রশ্ন আর ভয় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ শান্তভাবে পুরো রুমটার দিকে তাকালো। রনির চেয়ারটা ঠিক করতে একজনকে ইশারা দিল। চেয়ার ঠিক করতেই রনির পকেট থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। আহনাফ বিরক্ত হলো। ওর পায়ের কাছ থেকে মোবাইলটা তুলে রনির পকেটে রাখতে গিয়েও থেমে গেল। মোবাইলটা নিজের দিকে ঘুরিয়ে স্ক্রিনে পরিচিত একটা মেয়ের ছবি দেখে কৌতূহলী চোখে আর ও ভালো করে তাকালো। রনির দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেললো। যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না মেয়েটাকে, কারণ মেয়েটার মুখে অনেক কাটা দাগ, ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে, চুল এলোমেলো, শরীরে জর্জেট পাতলা শাড়ি। ব্যস্ত নগরীর চারপাশ শুনশান নীরবতা। রাত না হলেও 12টা বাজে। জানালার পর্দা টেনে বাহিরে তাকালো আহনাব। দুই প্রান্তে জ্বলজ্বল করছে হলুদ রঙের ল্যাম্পপোস্টের বাতি। বিকেলের দিকে হসপিটালে এসেছে। এসেই একের পর এক পেশেন্ট দেখেই যাচ্ছে। ভিন্ন মানুষ, ভিন্ন রোগ। রনির থেকে বেশি কিছু জানা যায়নি। ওকে এই বাড়িতেই আটকে রেখেছে যতক্ষণ সব সত্যি না বলবে। এক ফোঁটা পানিও দেয়া হবে না। পেশেন্ট দেখা শেষ করে করিম চাচাকে ডাকলো। হসপিটালে এখন কেউ ঝিমোচ্ছে, কেউ দায়িত্বের সাথে কাজ করেই যাচ্ছে। জি স্যার। আমার জন্য 1 মগ কফি পাঠিয়ে দিন। করিম ছুটলো ক্যান্টিনের দিকে। হসপিটালে 2 তলার ক্যান্টিন। কফি খেতে বেরিয়ে পড়লো হসপিটাল থেকে। বাড়ি যাওয়ার প্রয়োজন। ওর ডিউটি শেষ।
বাড়ি ফিরে লম্বা একটা শাওয়ার নিল। সারাদিনের ক্লান্তি এসে ভিড় করলো, এখন একটু বিশ্রামের প্রয়োজন। কিছু খেতেও ইচ্ছে করছে না। সাদা স্বচ্ছ কাচের চশমা খুলে পাশে রাখলো। ল্যাপটপ নিয়ে বসে পড়লো। কিছু কাজ বাকি শেষ করেই ঘুমোতে হবে। দরজায় কড়া নাড়তে বিরক্ত হলো। এত রাতে আবার কে এসেছে? আম্মু নয় তো? নিশ্চয়ই খাবার খাওয়ার জন্য এখনো জেগে আছে। আহনাব ল্যাপটপ রেখে উঠে চশমা পরে দরজা খুলে দিল। সামনে ছোঁয়াকে দেখে অবাক হলো। ছোঁয়ার শরীর কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। কি হয়েছে? তুই এভাবে ভয় পেয়ে আছিস কেন? কান্না করছিস কেন? ভাইয়া জলদি আমার রুমে চলো প্লিজ ভাইয়া। শান্ত হ। কি হয়েছে আগে সেটা বল। মহুয়া শক্ত। কি হয়েছে ওনার? বলেই ছোঁয়ার সাথে পাশের রুমে দ্রুত আসলো। ছোঁয়া আহনাবকে ওয়াশরুমের দরজার কাছে নিয়ে গেল। ভেতরে মহুয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, কপাল ফেটে রক্ত পড়ছে। আহনাব মহুয়ার এমন অবস্থা থেকে দ্রুত ওকে কোলে তুলে নিল। মহুয়ার গা পুড়ে যাচ্ছে। আহনাব মহুয়াকে বিছানায় শুয়ে কপালে শক্ত করে চেপে ধরলো, যেন রক্ত পড়া বন্ধ হয়। ছোঁয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, দ্রুত আমার রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আয়। ছোঁয়া দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছিল। আহনাবের কথা শুনতেই দৌড় দিল আহনাবের রুমের দিকে। মহুয়ার এমন অবস্থার জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। সে ঠিক মতো মহুয়ার খেয়াল রাখতে পারেনি, সেজন্য এখন মেয়েটার এই অবস্থা। আহনাব দরজা থেকে চোখ সরিয়ে মহুয়ার দিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। ওড়না নেই মহুয়ার গায়ে, হয়তো ওয়াশরুমে পড়ে আছে। আহনাব মহুয়ার কপালটা শক্ত করে ধরেই আশেপাশে ওড়না খুঁজলো। পাশে একটা ওড়না দেখে ওড়না একটা হাতে অন্যদিকে ফিরে মহুয়ার উপর দিয়ে তাকালো। কেমন শান্ত হয়ে পড়ে আছে বিছানায়, কপাল পুড়ে যাচ্ছে, জ্বর অনেক। ছোঁয়া ফার্স্ট এড বক্স নিয়ে এসে আহনাবের সামনে রাখলো। আহনাব যত্ন করে দ্রুত ব্যান্ডেজ করে দিল। মহুয়া প্রেশারও মেপে নিল। ওনার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, প্রেশার তো একদম কম। ছোঁয়া নাক টেনে বলে উঠল, বিকাল থেকেই শরীর ভালো না, জ্বর এসেছে। আমি অনেকবার বলেছি চলো ডক্টরের কাছে যাই, মেডিসিন নিয়ে আসি, কিন্তু বললে একটু পর সেরে যাবে, প্রয়োজন নেই। আম্মুকে বলতে চেয়েছিলাম, নিষেধ করেছে। সন্ধ্যার পর 3 বার বমি করেছে, আমাকে বলেনি। আর এখন ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে ওরে কপাল ফেটে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তুমি তো জানো রক্ত দেখলে আমি নিজেই অজ্ঞান হয়ে যাই। বলেই মহুয়ার হাত ধরে কান্না শুরু করলো। এমন ফ্যাচ ফ্যাচ না করে মুখ চোখ দুটোই বন্ধ রাখো। আমাকে বিকেলে বলতে পারতে ফোন করে, নাকি আমাকে ডাক্তার মনে হয় না? ছোঁয়া মাথা নিচু করে আছে। আহনাবকে আসলেই বলা উচিত ছিল। ওনার শরীর ভীষণ দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে কিছু খাইয়ে মেডিসিন খাওয়াতে হবে। আমি স্যুপ করে নিয়ে আসছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল ছোঁয়া। আহনাব মহুয়ার পাশে টুলের উপর বসে আছে। পাশের গ্লাস থেকে পানি হাতে নিয়ে মহুয়ার মুখে হালকা ছিটা মারল। কিছু সময় যেতেই পিটপিট করে চোখ খুলে তাকালো মহুয়া। সবকিছু চোখের সামনে ঝাপসা দেখলো। আস্তে আস্তে চোখ ঝাপটে আশেপাশে তাকালো, বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। পাশে তাকাতেই আহনাবকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু শরীর ভীষণ দুর্বল। উঠতে গিয়েও ও চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আহনাব ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, চুপচাপ শুয়ে থাকুন, আপনার শরীর ভালো নেই, এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। ডক্টরের কাছে অসুস্থ হওয়ার সাথে সাথে যাওয়া দরকার ছিল। এতটা অসুস্থ আর বাড়ির কেউ জানেও না। এখন আপনার কিছু হয়ে গেলে আপনার বাড়ির লোকেরা বলতো আমরা ঠিকভাবে খেয়াল রাখতে পারিনি, বাড়িতে ডাক্তার থেকেও চিকিৎসা করাইনি। আমরা কি জবাব দিতাম তখন? আপনি এখানে কেন? আর আমি একদম ঠিক আছি, ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিলাম। পাকনামো করে ডাক্তারের কাছে যাননি, আবার নিষেধ করছেন ডাক্তার ডাকতে। এখন আকাম করে পড়ে আছেন, তাই নিজ থেকে ডাক্তার চলে এসেছে। ব্যালেন্স হারাবেন না কেন? শরীরে এত শক্তি যে ব্যালেন্স রাখতে পারেননি। আমি এখন ঠিক আছি ডাক্তার, এবার আপনি প্লিজ আসুন। আর অনেক ধন্যবাদ আপনাকে। আহনাফের ভীষণ রাগ হলো। এই মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, তাও অ্যাটিটিউড দেখাচ্ছে। মাথা চিনচিন ব্যথা করছে। মহুয়ার কথা বলতে চাইলেও ব্যথা বাড়ছে। আহনাব মহুয়ার দিকে তাকিয়েছিল। আপাতত মুখ বন্ধ রাখুন, মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না।
কিছু মেডিসিন খেয়ে নিলে ব্যথা কমে যাবে। মহুয়ার শরীর কেঁপে জ্বর আসলো। জ্বরে থরথর করে কাঁপছে। বিড়বিড় করে কি যেন বলছে। আহনাফ দ্রুত ওর হাত ধরলো। মিস মহুয়া, আপনি ঠিক আছেন? জ্বর তো বেড়ে চলেছে। আহনাফের অস্থিরতা বাড়তে লাগলো। সে এখন কি করবে? এখন কি হসপিটালে নিয়ে যাবে? সোয়া স্যুপ নিয়ে আসলো। মহুয়া খেতে চাইল না, জোর করে 2 চামচ খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। মহুয়া আহনাফের হাত শক্ত করে ধরে আছে। জ্বরের ঘোরে ছোঁয়া ভেবে আহনাফকে আঁকড়ে ধরে আছে। আহনাফ না চাইতেও মহুয়ার দিকে তাকালো। ফর্সা মুখটা কেমন মলিন হয়ে গেছে। চুলগুলো নিচে পড়ে আছে। চোখগুলো লালচে হয়ে ফুলে আছে। ভাইয়া, আমাকে ডাকবো? প্রয়োজন নেই, একটু পর জ্বর কমে আসবে, ব্যথাও কমে যাবে। কাল সকালে হসপিটালে নিয়ে আসবি, আমি কিছু টেস্ট দিব। মামি জেগেছিল তোমার জন্য। আমি বললাম আমি জেগে আছি, ঘুমিয়ে পড়তে, তাই মামি চলে গেছে। আমি কি তোমার খাবার গরম করে দিব? না, লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো আর ওনার খেয়াল রেখো। মহুয়ার হাত থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল। ঘুমের মেডিসিন খাওয়ায় মহুয়া কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আহনাফ ফিরে একবার মহুয়ার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। সে ছোট বয়স যখন থেকে বুঝতে শিখেছে, তখন থেকে শয়নে স্বপনে মনের ঘোরে জায়গা দিয়ে রেখেছে ছোঁয়া এই কঠিন মানবটিকে। যদি এই পুরুষটি একবার বুঝত। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের যাওয়ার দিকে। সে খুব ভালো করেই জানে আহনাফ শুধু ওকে বোন ভাবে, তাও নিজের আপন বোনের মতো দেখে। ওর এই ভালোবাসার কোনো মূল্য নেই। আহনাফ কখনো ওকে বোন ছাড়া অন্য নজরে দেখেনি। ছোঁয়া মহুয়ার চুলগুলো যত্ন করে মুছে শরীরটা হালকা মুছে দিল। গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে ব্যান্ডেজটার দিকে তাকালো। বলে উঠল, ইস, কতগুলো রক্ত ঝরেছে। ছোঁয়া খুব মিশুক একটা মেয়ে, যার সাথে মিশে একদম মন থেকে মিশে, তাকে আপন ভাবতে শুরু করে। মহুয়াকে জড়িয়ে ধরে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আহনাফ রুমে এসে আবার ল্যাপটপ নিয়ে বসে, কিন্তু কাজে আর মন দিতে পারছে না। মেয়েটা কি জেগে গেছে? মাথা কি ব্যথা করছে? নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে কপালে। কিছু আজগুবি চিন্তা ভাবনা মনে এসে উকি মারছে। ল্যাপটপ বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ফজরের দিকে শরীর ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল মহুয়ার। শরীর থেকে ছোঁয়ার হাত সরিয়ে উঠে বসলো। মাথাটা কেমন ভার হয়ে আছে। কপালে হাত দিতেই আহ বলে হাত সরিয়ে ফেলল। শরীরে জ্বর নেই। আজান শেষ হতেই মহুয়া আস্তে ধীরে ওয়াশরুমে গিয়ে গা ধুয়ে নিল। কপাল না ভিজে আলগোছে মাথায় পানি ঝালদার চেষ্টা করলো। আহনাফ বাগানে গিয়ে একবার মহুয়ার বেলকুনির দিকে তাকালো। মেয়েটা কি ঘুম থেকে উঠেছে? এখন শরীর কেমন আছে? আজ রাতে একদম ঘুম হয়নি আহনাফের। সারা রাত হাঁসফাঁস করে সকাল হতেই বাগানে ছুটে এসেছে যদি মেয়েটাকে দেখা যায়। আবার নিজেকে প্রশ্ন করেছে, এই মেয়ের জন্য তার কেন এত টেনশন, কেন এত বেকুলতা? এইসবের উত্তর মিলবে কোথায়? সকালে মহুয়ার কপালে ব্যান্ডেজ দেখে সবাই অবাক হলো। ছোঁয়া কাল রাতে সব কথা সবাইকে বলল। আমিনা বেগম মহুয়ার কাছে এসে বলল, আমাদের আপন মনে করো না, তাই না? এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। মহুয়া এক হাতে ঘোমটা টেনে ধরল। নিচু স্বরে বলে উঠল, কি বলছেন আন্টি? আমি আপনাদের আপন মনে করেছি বলেই তো আপনাদের সাথে আছি। আমি আপনাদের টেনশনে ফেলতে চাইনি আন্টি। নিরুপমা বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। এইসব আদিক্ষেতা দেখার সময় নেই। এর থেকে বসে বসে সিরিয়াল দেখা ভালো। কিছু খেয়ে এখন মেডিসিন খেয়ে নিও, একবার হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবে। মহুয়া চুপচাপ সোফায় বসে আছে। ওর মুখে কোনো শব্দ নেই। আহনাফ আর চোখে একবার মহুয়াকে দেখে নিল। খাবার শেষ করে রুমে চলে গেল। আহনাফ বেরিয়ে যাওয়ার পর থেকে ছোঁয়া উঠে পড়ে লাগলো হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। মহুয়া বোঝানোর চেষ্টা করলো সে ঠিক আছে, কিন্তু কে শুনে কার কথা। এক পর্যায়ে রেডি হয়ে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। আহনাফ হসপিটালে এসে পেশেন্ট দেখে এসে বসলো। সাদা অ্যাপ্রন পাশে রেখে কফি হাতে নিল। দরজায় খটখট আওয়াজে বলে উঠল, আসুন। করিম ভেতরে এসে বলে উঠল,
স্যার একটা পেশেন্ট এসেছে, বলেছে উনি নাকি আপনার বোন। আহনাফ গম্ভীর কণ্ঠে বলে উঠল। আসতে বলুন। ছোঁয়া মহুয়াকে নিয়ে ক্যাবিনে আসলো। আহনাফ মাথা নামিয়ে ফাইল দেখছে। ছোঁয়া চেয়ার টেনে বসতে নিলে মহুয়া হাত ধরে থামিয়ে দিল। চোখের ইশারায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলল। ছোঁয়াও ভালো মেয়ের মতো দাঁড়িয়ে আছে। আহনাফ একবার ওর দিকে তাকিয়ে বলল, বসুন। মহুয়া আর ছোঁয়া বসতেই আহনাফ বলে উঠল, কিছু টেস্ট করতে হবে আপনার। মহুয়া টেস্ট করে এসে আহনাফের সামনে বসে আছে। খুব বিরক্ত লাগছে এই অসুস্থ শরীর নিয়ে 3 ঘন্টা হসপিটালে। খিদেও পেয়েছে ভীষণ। ছোঁয়া বার্গার পিৎজা নিয়ে হসপিটালে আসলো। নিশ্চয়ই মহুয়াও খিদে পেয়েছে। সকালে একটা রুটি শুধু খেয়েছে। আহনাফ রিপোর্ট দেখে মুখ গম্ভীর করে তাকিয়ে আছে রিপোর্টের দিকে। ছোঁয়া চুপচাপ ক্যাবিনের বাহিরে বসে আছে। আহনাফ করিম চাচাকে ডাকলো। পেশেন্টের সাথে যে এসেছে তাকে আসতে বলুন। ছোঁয়া ভেতরে গিয়ে মুখ ভার করে বলে উঠল, ভাইয়া, তুমি হসপিটালে এমন ভাব করছো যেন আমাদের এর আগে কখনো কোথাও দেখোনি। আমরা সম্পূর্ণ অপরিচিত। এখন থেকে এর থেকে ভালো ছিল অন্য ডক্টরের কাছে যেতাম। টিকিট কাটতে এত টাকাও লাগতো না। বলেই দুঃখে দুঃখে মুখ করে ডেস্কে হাতের উপর মুখ রেখে আফসোস করতে শুরু করলো। অন্য ডাক্তারের কাছে গেলে না খাইয়ে এতক্ষণ রাখতো না, ভালো ভালো খাবার দিয়ে আপ্যায়ন করতো। আহনাফের ভীষণ হাসি পেলেও তাও মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, তাহলে তুই হসপিটালে না এসে কোনো রেস্টুরেন্টে গেলেই পারতি। খুব ভালো আপ্যায়ন করতো। আচ্ছা, এটা হাসপাতাল, কোনো আপ্যায়নশালা নয়। আর তুই যেমন ভাবছিস তেমন কিছু না। আমি বাড়িতে তোর ভাই, কিন্তু হসপিটালে একজন দায়িত্ববান ডাক্তার। ছোঁয়া মাথা তুলে আহনাফের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ডাক্তার না কষাই? আহনাফ রেগে ছোঁয়ার দিকে চোখ রাঙিয়ে তাকালো। মিস মহুয়া, আপনার শরীর দুর্বল, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা প্রয়োজন। আমি সব কিছু লিখে দিয়েছি, আর যে মেডিসিনগুলো দিচ্ছি ঠিকঠাক সবগুলো খেলে আর নিয়ম মেনে চললে আপনি সুস্থ হয়ে যাবেন। আর এইসব বাহিরের খাবার খাওয়া আপনার জন্য বন্ধ। আমি এখানে লিখে দিয়েছি কি কি খেতে হবে। 15 দিনের মধ্যে আপনার মধ্যে পরিবর্তন দেখতে চাই। মহুয়া উঠতে গেলে আহনাফ বলে উঠল, আপনার কি কোনো যমজ বোন আছে? সন্ধ্যায় ছোঁয়া কিছুতেই একটা সাবজেক্ট বুঝতে পারছে না। খেলতে দুলতে বই নিয়ে নির্জনের রুমের সামনে আসলো। নির্জনের থেকে বুঝে নেবে। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমন তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না নিহা। ছোঁয়া পা আপনা আপনি থেমে গেল। দরজার আলগোছে খুলে মাথা প্রথম ভেতরে দিল। নির্জনের বেলকনি থেকে শব্দ আসছে। তুমি মিশে গেছো আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। তুমি না আমি কিছু ভাবতে পারি না। কোনো মেয়ের দিকে তাকালে তোমাকে দেখতে পাই। ভোরের আলো শুরু হয় তোমাকে ভেবে, রাতের আঁধারের সমাপ্তি আসে তোমার কথা ভেবে। ছোঁয়া খুব কষ্টে হাসি আটকে রাখলো। নির্জনের টেবিলের উপর বসে মোবাইল বের করে রেকর্ড চালু করে রাখলো। এই বুকেতে লিখেছি তোমার নাম, স্বপ্ন তুমি, সাধনা তুমি, তুমি আমার প্রাণ। এই পর্যায়ে এসে ছোঁয়া আর নিজের হাসি আটকে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল। কারো হাসির শব্দ শুনে নির্জন ফোন কেটে দিল। ভ্রু কুচকে রুমে আসতেই টেবিলের উপর ছোঁয়াকে এভাবে হাসতে দেখে বুঝল সব এই কটকটি শুনে নিয়েছে। কিন্তু তাতে সমস্যা ছিল না। সমস্যা তো যখন দেখলো মোবাইলের রেকর্ডিং অপশন চালু। তার মানে এতক্ষণ ওর বলা সব কথা রেকর্ড হয়েছে। ভীষণ রেগে হুঙ্কার দিয়ে বলে উঠল, সোয়ার বাচ্চা কটকটি, তোর জন্য কি প্রেম করো শান্তি পাবো না? কতটা নির্লজ্জ তুই, লুকিয়ে লুকিয়ে একজনের প্রেম ভালোবাসার রেকর্ড করিস। ছোঁয়া ভয় পাওয়ার বদলে নির্জনের কথা শুনে আরও হাসতে শুরু করলো। বই রেখে মোবাইল নিয়ে রুম থেকে বের হতে নিলেই নির্জন হাওয়ার বেগে সামনে চলে আসলো। মোবাইল দে। সামনে থেকে। সোয়া ভালো হবে না, মোবাইল দে। তুই প্রেম করবি লোক দেখে, আর আমরা দেখলেই দোষ? আহারে কি ভালোবাসা! বলেই আবার হাসতে লাগলো। আমি লোক দেখিয়ে কখন করলাম? দরজা তো খোলা ছিল। তাই বলে না পারমিশন নিয়ে কেন রুমে আসবি? ছোঁয়ার নির্জনের দিকে ইনোসেন্ট মুখ করে বলে উঠল, ভাইয়া। বল শুনছি, তবে আগে মোবাইল থেকে রেকর্ড ডিলিট কর।
ছোঁয়া এক পা দুপা করে নির্জনের আরো কাছে এগিয়ে গেল। বেচারা ছোঁয়ার এমন এগিয়ে আসা দেখে পিছিয়ে গেল। এই দূরে থাক। ছোঁয়া আরো এগিয়ে আসলো, কেমন করে তাকালো, সাথে সাথে নির্জন থমকে গেল। ছোঁয়া নির্জনের বুকে এক হাত রাখলো, সাথে সাথে নির্জন জমে গেল বরফের মতো। ছোঁয়া মুচকি হাসি দিতেই নির্জনের ভাবনাগুলো এলোমেলো হতে শুরু করলো। ছোঁয়া হঠাৎ নির্জনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে দৌড় দিল মোবাইল নিয়ে। আজ সে সবাইকে শোনাবে নির্জনের ভালোবাসার গল্প। নির্জন এখনো সেই আগের মতোই থমকে দাঁড়িয়ে আছে।